সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা সকল শিক্ষার্থী ভালো আছো এবং তোমরা সুস্থ আছো, এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টগুলো যথাযথভাবে সম্পাদন করছো। আর এসএসসি পরীক্ষার্থী 2021 সালের সম্ভাব্য পরীক্ষার্থীরা, তোমরা তোমাদের নিজস্ব পড়াশোনা সঠিকভাবে করছো এই প্রত্যাশা রাখি, এবং তোমরা নিয়মিতই প্রতিষ্ঠানের যে সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে, বিভিন্ন অনলাইন পরীক্ষা হচ্ছে, তোমরা তা সঠিকভাবে সুন্দরভাবে অংশগ্রহণ করছো। এই জন্য তোমাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বৈশ্বিক মহামারীতেও যেহেতু প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ নিজ পড়াশোনা সঠিকভাবে করে নিতে হচ্ছে এবং করতে হচ্ছে সবাইকে, যেহেতু এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য সবাইকেই প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে, প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রেখে নিজেকে বদলাতে হবে, নিজের পরিবেশকে বদলাতে হবে এবং সামগ্রিক অবস্থাকে বদলানোর চেষ্টা করতে হবে। আজকে আমরা তোমাদের অষ্টম অধ্যায়, ব্যবসা উদ্যোগের অষ্টম অধ্যায়ের ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এই অধ্যায়টি নিয়ে পূর্বেও এসব ব্যবসা উদ্যোগ নিয়ে অনেক আলোচনা হয়েছে। তোমাদেরকে ক্লাসে অধ্যায়টি পড়ানো হয়েছিল। আবার তোমাদের মধ্যে যেন যদি কোনো সমস্যা থাকে বা নতুন করে যদি কিছু বোঝার থাকে, তা আমি অধ্যায়টি পুরো সম্পূর্ণ অধ্যায়টি আবার আলোচনা করব, যেন তোমাদের জন্য ভালো হয় এবং অধ্যায়টি সহজভাবে বুঝতে পারো। আসো, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট অফ বিজনেস অর্গানাইজেশন, শুরু থেকে বুঝে নেই এটা কী এবং কী বিষয়। মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে ব্যবস্থাপনার উৎপত্তির সহসম্পর্ক রয়েছে। এই যে সমাজ ব্যবস্থার যে ক্রমশই উন্নতি সাধন হচ্ছে, সমাজ ব্যবস্থা যে পরিবর্তনশীল, পরিবর্তনযোগ্য, পরিবর্তনীয় এবং নমনীয় হতে হয় সবাইকে। সমাজ ব্যবস্থার সাথে সাথে মানুষকে যে নমনীয় হতে হয়, এর সাথে যে সম্পর্ক সেটা হলো ব্যবস্থাপনার সাথে সহসম্পর্ক। শুরুতে ব্যবস্থাপনা ছিল পরিবার ও দলভিত্তিক। প্রাচীন যুগে ব্যবস্থাপনা হয়তো পরিবারের মধ্যেই অথবা দলের মধ্যে, অর্থাৎ একজন পরিবারের একজন কর্তা থাকতো যে পুরো পরিবারটিকে সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত করত। অথবা প্রাচীনকালে যে দলভিত্তিক বসবাস ছিল, দলের একজন গোত্রের নেতা ছিল, তার কথা মতোই সমস্ত কাজগুলো সম্পাদন করত। সভ্যতার বিকাশের সাথে সাথে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার ধারণা ছড়িয়ে পড়ে। আধুনিক যুগে, প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগ, বর্তমান যে যুগ চলছে, এভাবে সভ্যতার বিকাশের সাথে সাথে কী হয়েছে, আমাদের ব্যবস্থাপনার ধারণাও বৃদ্ধি পেয়েছে এবং বিস্তৃতি পেয়েছে। ব্যবস্থাপনার ধারণাটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে ব্যবসায়ী সমাজে ব্যবস্থাপনার এই যে পরিচিতি, ব্যবস্থাপনার যে পরিবৃদ্ধি, ব্যবস্থাপনার যে আকৃতি, এগুলো ব্যাপকভাবে মানুষের নিকট জনপ্রিয় হয়েছে। কখন? ব্যবসায়ী সমাজের ব্যবসা পরিচালনা পদ্ধতি থেকে। কেন? যেহেতু ব্যবস্থাপনার মাধ্যমে, ম্যানেজমেন্টের মাধ্যমে যখন সঠিকভাবে পরিচালিত হয়, তখন ওই ব্যবসা উত্তরোত্তর প্রবৃদ্ধি বিরাজ করে এবং তার সুনাম ও দক্ষতার সাথে কাজ করার কারণে মুনাফা বেশি বৃদ্ধি পায়। এই জন্যই ব্যবস্থাপনাটা বেশি মানুষের নিকট এত জনপ্রিয়। সাধারণভাবে বলতে গেলে, কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে
অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। যে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বা কোনো একটি কাজকে সম্পাদন সঠিকভাবে সুন্দরভাবে সম্পাদনের জন্য সকলের মধ্যে সকলকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে কৌশল, যে ব্যবস্থা, তাকেই সাধারণভাবে ব্যবস্থাপনা বলে। আলোচ্য অধ্যায় থেকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ধরন, ব্যবস্থাপনার কার্যাবলী এবং ব্যবস্থাপনার বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারি। এই অধ্যায়ের শিক্ষণফল থেকে আমরা কি শিখব? ব্যবস্থাপনার অধ্যায় থেকে ব্যবস্থাপনার ধারণা পাবো, ব্যবস্থাপনার কার্যাবলী কী কী কাজ সম্পাদিত হয় সেগুলো জানব, ব্যবস্থাপনার বিভিন্ন উপাদান, কোন কোন উপাদানগুলো ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, সম্পর্কযুক্ত, এগুলো আমরা বুঝতে পারবো এবং আলোচনা করার মাধ্যমে পরবর্তীতে পরীক্ষায় যেই সমস্ত বিষয়গুলো আসে সেগুলো সঠিকভাবে আমরা উত্তর প্রদান করতে পারবো এবং সৃজনশীল মূল্যায়নের মাধ্যমে, অনুধাবনের মাধ্যমে এবং আমরা সঠিক আনসার প্রদান করতে পারবো। কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। কনসেপ্ট অফ ম্যানেজমেন্টটা কি? ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশল। তাহলে আমরা বুঝতে পারছি কনসেপ্টটা কি। আমি কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য যখন কোনো কাজ করব বা কোনো একটি উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কোনো কাজ করব বা ব্যবসা করব, তাহলে সে উদ্দেশ্য সঠিকভাবে সুন্দরভাবে সফল কাম করার জন্য আমি আমার মেধাকে কাজে লাগাবো এবং অন্যদেরকে দিয়ে যদি কাজ করানো লাগে তাহলে অন্যের মেধাকে সঠিকভাবে, তার মানব সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর যে কৌশল, সেটাকেই ব্যবস্থাপনা বলে। কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য অন্যদেরকে দিয়ে, অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে নেওয়ার যে দক্ষতা ও কৌশল, সেটাকে বলা হয় ব্যবস্থাপনা। তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনককে? আধুনিক ব্যবস্থাপনার জনক হলো হেনরি ফয়েল। তুমি এটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে রাখো। জ্ঞানমূলক প্রশ্নে অথবা বহু নির্বাচনী প্রশ্নে এটা আসে যে আধুনিক ব্যবস্থাপনার জনককে? আধুনিক ব্যবস্থাপনার জনক হলো হেনরি ফয়েল। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আরেকজন জনক আছে, সে হলো F.W. টেইলর। যদিও তোমাদের বইয়ে এটা নাই, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, উপরের ক্লাসগুলোতে এটা দেওয়া আছে, তাও তোমাদের জানার স্বার্থে বলে রাখলাম, জানার জন্য। আধুনিক ব্যবস্থাপনার জনক হলো হেনরি ফয়েল আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন F.W. টেইলর। দেখো তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনকের একটি সংজ্ঞা দেওয়া আছে, এটি ভালোভাবে পড়বে, এখান থেকে বেশ কিছু নৈর্ব্যক্তিক হয়ে থাকে। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফয়েলের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা ব্যবস্থাপনার কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পাই। তাহলে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো কি কি? এক, কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। তার বৈশিষ্ট্য কি? এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়, এটি একটি দলগত প্রক্রিয়া এবং এটি একটি চলমান প্রক্রিয়া। তাহলে তার সংজ্ঞা থেকে আমরা ব্যবস্থাপনার 4টা বৈশিষ্ট্য দেখতে পারি। একটি হলো এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। সংজ্ঞাটা আমি আবার বলছি। ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা দান, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই 5 বিষয়ের সমষ্টিটা হলো ব্যবস্থাপনা। আর এই সংজ্ঞাকে বিশ্লেষণ করে ব্যবস্থাপনার 4টা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। কি কি? এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া,
এটির পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। এটি একটি দলগত প্রক্রিয়া, এটি একটি চলমান প্রক্রিয়া। আসো এবার ফাংশনস অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার কার্যাবলীগুলো কী। এই অধ্যায় থেকে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে ব্যবস্থাপনা বলা হয়। পূর্ব নির্ধারিত যে লক্ষ্য অর্জন করার জন্য যে যে কাজ সম্পাদিত হয় সেটাকে বলা হয় ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের সকল প্রকার মানবিক ও অন্যান্য উপাদানকে, প্রতিষ্ঠানে দুই রকম উপাদান থাকে, একটা মানবিক উপাদান আর একটা হলো অন্যান্য উপাদান অর্থাৎ মানবিক নাম অর্থাৎ বস্তুগত উপাদান। মানবিক ও অন্যান্য উপাদানকে দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার আওতায় অনেকগুলো কাজ করতে হয়। নিম্নে ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ করা হয়। তাহলে ব্যবস্থাপনার কার্যাবলী কী কী সেটা আমাদের জানা দরকার। ব্যবস্থাপনার কার্যাবলী হলো 7টা। ব্যবস্থাপনার কার্যাবলী 7টি। কী কী? প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং। এই হলো 7টা কাজ। প্ল্যানিংয়ে কী কাজ? পরিকল্পনা প্রণয়ন করব। ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজই হলো পরিকল্পনা করা। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। আমি যে ব্যবস্থাপনা করছি, ব্যবস্থাপনার প্রথমেই পরিকল্পনা করব। তো এই পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। কোনো ব্যবসা সংগঠনের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ কে কিভাবে কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। কী কাজ করব, ভবিষ্যতে আমরা কী কাজ করব, কে করবে, কিভাবে করবে, কখন করবে, এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করাই হলো পূর্বানুমান অর্থাৎ ব্যবস্থাপনার কাজ। আর এটাই হলো পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কাজই হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা। অর্গানাইজিং বা সংগঠিতকরণ, ব্যবসায়ের প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ, অর্থাৎ মানুষ দ্বারা যেহেতু ব্যবসা পরিচালিত হয়, শ্রম দ্বারা যেহেতু কোনো কিছু উৎপাদন করা হয়, এই যাদেরকে যে কাজ করানো হবে মানব সম্পদ, তাদেরকে তাদের মানবিক বিষয় এবং যে সমস্ত বস্তুগত বিষয় দিয়ে কোনো কিছু তৈরি করব বা কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য কোনো কিছু করব বা কোনো কিছু উৎপাদন করব, বা শিল্পে হোক বা কুটির শিল্পে হোক বা যে কোনো জায়গায় হোক বা বৃহৎ শিল্পে হোক, এজন্য দুই রকম উপাদানের সমন্বয় সাধন করা। এজন্য সকল প্রকার প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলীকে সংগঠিতকরণ বলা হয়। এখানে তাহলে কী কী কাজ? মানবিক এবং বস্তুগত যে উপকরণ রয়েছে এবং সম্পদ রয়েছে, বস্তুগত উপকরণ এবং সম্পদ, এগুলোকে দায়িত্ব ও ক্ষমতা বন্টন করা এবং একজনের সাথে আরেকজনের আন্তঃসম্পর্ক তৈরির মাধ্যমে কাজকে সংগঠিতকরণ করা। এটা হলো ব্যবস্থাপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। স্টাফিং বা কর্মী সংস্থান, প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে কর্মী বাহিনী। একটি প্রতিষ্ঠানের প্রাণ হলো কর্মী বাহিনী। যে কর্মী বাহিনীকে ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান, পদোন্নতি, বদলি, ছাঁটাই প্রভৃতি কাজ কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। তো এই কর্মী বাহিনীকে দক্ষতার সাথে যেন কাজ সম্পাদন করতে পারে এবং সঠিকভাবে সুন্দরভাবে যেন স্বল্প সময়ে কাজ সম্পাদন করতে পারে, এই জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সঠিক কর্মী নিয়োগের মাধ্যমে যে কর্মী সংস্থানের ব্যবস্থা করা হয়, এটি শুধুমাত্র ব্যবস্থাপনার মাধ্যমেই, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব। যদি সঠিক সুন্দর ব্যবস্থাপনা না থাকে তাহলে অদক্ষ মানব সম্পদ নিয়োগের মাধ্যমে অহেতুক সময় নষ্ট হবে এবং অর্থের অপচয় করা হবে। এজন্য সুন্দর ও সঠিকভাবে কাজ সম্পাদনের জন্য সঠিক কর্ম পরিকল্পনা করা দরকার এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উপযুক্ত লোক
বা কর্মী নিয়োগের মাধ্যমে যে ব্যবস্থা করা হয় সেটা হলো স্টাফিং বা কর্মসংস্থান। আর এটি ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ডিরেক্টিং বা নির্দেশনা দান, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে। ব্যবস্থাপনার মাধ্যমে কর্মীদেরকে শুধু আদেশ নির্দেশের মাধ্যমে সঠিকভাবে তার কাজগুলো সম্পাদন করিয়ে নেবে। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন কিভাবে সম্পাদন করতে হবে তার নির্দেশনা প্রদান করে থাকে। ব্যবস্থাপক কর্মীদেরকে কখন কোন কাজ কী করতে হবে কিভাবে করতে হবে তার সঠিক নির্দেশনা প্রদান করে থাকে। যথার্থ নির্দেশনা দিতে পারলে কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারে। যদি সঠিকভাবে ব্যবস্থাপক নির্দেশনা প্রদান করতে পারে তাহলেই শুধুমাত্র কর্মীরা সঠিকভাবে কাজ সুন্দরভাবে করতে পারে। অনেকে নির্দেশনা দানকে নেতৃত্ব দানের সাথে তুলনা করেছেন। মোটিভেটিং বা প্রেরণা দান, প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহ ও উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেরণা বলা হয়। কোনো একটি কাজ সঠিকভাবে সুন্দরভাবে করার জন্য ব্যবস্থাপক যে মাধ্যমে বা যে কৌশল অবলম্বন করে কর্মীদেরকে উৎসাহিত করার জন্য সেটাকে বলা হয় প্রেরণা দান বা মোটিভেটিং করা। প্রেরণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কাজ সম্পাদনে সক্ষম হয়। প্রেরণার কারণেই সমস্ত কাজ সুন্দরভাবে সঠিকভাবে সুচারুরূপে করিয়ে নেওয়া সম্ভব। কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের কর্মী, বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানে সকলে মিলে একটি দলে পরিণত হয় যা ঐক্যবদ্ধভাবে কাজ সম্পাদনে সহায়তা করে। কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ, পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারক করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সার্বিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়। যদি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ না থাকে, ব্যবস্থাপকের হাতে যদি কোনো কিছু নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং বিশৃঙ্খলার কারণে সমস্ত কাজ বিফলে চলে যায়, সমস্ত শ্রম পরিকল্পনা সব নষ্ট হয়ে যায়। এই জন্য ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হলো নিয়ন্ত্রণ করা। তাহলে ব্যবস্থাপনার কার্যাবলীর উপাদান হলো 7টি: প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং এবং কন্ট্রোলিং। তোমরা যদি এই 7টি কার্যাবলীকে ভালোভাবে মনে রাখতে পারো তাহলে দেখবে এই অধ্যায় থেকে যে খ নম্বরে জ্ঞানমূলকের পরে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রয়োগ, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো করা হয় অধ্যায় থেকে, তাহলে সাধারণত তোমাদের জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নগুলো এর মধ্যেই বেশি সীমাবদ্ধ থাকে এবং এখান থেকে এই ক এবং খ নম্বরে যে প্রশ্নগুলো হয় তোমরা আশা করি ভালোভাবে উত্তর দিতে পারবে এবং এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন প্রতি বছরই কম বেশি আসতেছে সকল বোর্ডেই। তোমরা তাহলে ভালোভাবে করতে পারবে আশা করি। এরপরে এই অধ্যায় থেকে আরেকটি অংশ হলো তোমার নেতৃত্বের ধারণা, কনসেপ্ট অফ লিডারশিপ। তো এখন নেতৃত্বের বিভিন্ন রকম প্রকারভেদ আছে, ক্লাসিফিকেশন অফ লিডারশিপ। তা নেতৃত্বের ক্ষেত্রে কী কী বেশি দরকার? নেতৃত্বের ক্ষেত্রে তুমি যদি নেতৃত্ব দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, সৎ হতে হবে, কর্মচারীদের পরিচালনা করতে তিনি দক্ষ হতে হবে এবং বিভিন্ন বিষয়ে উন্নতির জন্য তাকে আগ্রহী হতে হবে এবং যদি কারো কোনো অভাব অভিযোগ থাকে তা শোনা এবং দূর করার মতো আন্তরিক হতে হবে। যদি তোমাকে ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হয়, তুমি যদি লিডার হতে চাও তাহলে অবশ্যই তুমি পরিশ্রমী, সৎ, দক্ষ এবং সকল বিষয়ে আগ্রহী হওয়া দরকার। তো দেখি নেতৃত্বের ধরন অনুসারে নেতৃত্বকে 4 ভাগে ভাগ করা হয়েছে।
নেতৃত্বের ধরন অনুসারে নেতৃত্বকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি? গণতান্ত্রিক নেতৃত্ব, দ্য ডেমোক্রেটিক লিডারশিপ, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, অটোক্রেটিক লিডারশিপ, মুক্ত নেতৃত্ব, লেসিস ফেয়ার লিডারশিপ, আমলাতান্ত্রিক নেতৃত্ব, ব্যুরোক্রেটিক লিডারশিপ। এই যে নেতৃত্বের যে অংশটুকু আছে, এখান থেকে এই নেতৃত্বের ধরন অর্থাৎ যে 4 প্রকার নেতৃত্ব দেখা যায়, এখান থেকেও তোমাদের প্রয়োগমূলক প্রশ্ন আসে। সাধারণত গণতান্ত্রিক নেতৃত্ব আর মুক্ত নেতৃত্ব এই দুটি অংশই প্রয়োগমূলক অংশে বেশি আসে। তোমরা এখান থেকে যে নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো, নেতৃত্বের ধরনের যে বৈশিষ্ট্য রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে, তো এই অংশগুলো ভালোভাবে একটু দেখবে। তো গণতান্ত্রিক বৈশিষ্ট্যগুলো কি? গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য: অধস্তনদের সাথে সে আলোচনা করে। নেতা অধস্তনদের সাথে আলোচনা করে, অধস্তনদের পরামর্শ গ্রহণ করে, কর্মীদের নিকট থেকে তথ্য সংগ্রহ করে এবং কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেয়। যদি এই বৈশিষ্ট্যগুলো তুমি জানো তাহলে সঠিক আনসার। তারপরে কর্মীদের প্রশ্ন করলে তার জবাবও দেন, কর্মীদের জবাবদিহিতা আশা করেন, আর এরপর কর্মীদের নিকট জবাবদিহি করেন, কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন। তবে সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক নেতৃত্বে, কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের অংশ মনে করেন। কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন, অর্থাৎ এই জন্য সকল কাজ তারা মনোযোগ সহকারে দক্ষতার সাথে সম্পাদন করার জন্য চেষ্টা করে। কর্মীদের জবাবদিহি আশা করেন এবং কর্মীদের নিকটও জবাবদিহি করে ব্যবস্থাপক। সেই ক্ষেত্রে যেহেতু এই গণতান্ত্রিক নেতৃত্ব, কর্মীরাও ব্যবস্থাপকের নিকট বিভিন্ন বিষয় জানতে চায় এবং সঠিক উত্তর আশা করে। এবং গণতান্ত্রিক নেতৃত্বে সবসময় দেখা যায় যে সকলের মধ্যে আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যেহেতু কাজ হয়, একেবারে লিডার তার অধস্তনের নিকট জবাবদিহি করে, আবার অধস্তনরাও তার লিডারের নিকট জবাবদিহি করে থাকে। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ঠিক তার বিপরীতমুখী। এখানে নেতা শুধু আদেশ করে, জবাবদিহি করে না, এবং সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা ও সামর্থ্যের উপর সে নির্ভর করে। কর্মীদের সামর্থ্যের উপর আস্থা রাখে না সে, কর্মীদের মতামত ও পরামর্শ গ্রহণ করে না, কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে, কর্মীদের সব সময় চাপের মুখে রাখে, কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারে না। গণতান্ত্রিক নেতৃত্বে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়, স্বৈরতান্ত্রিক নেতৃত্বে ঠিক তার বিপরীত। তো মুক্ত নেতৃত্ব নেতাকর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকেন। নেতা কী করে? কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকে, নিজে কাজ করতে পছন্দ করেন না এবং আগ্রহী হয় না, কর্মীদের উপর সুনির্দিষ্ট আদেশ দেন না, কর্মীদের জবাবদিহিতা আদায় করেন না, কর্মীরা নিজেদের ইচ্ছামতো কাজ করে থাকে, সিদ্ধান্ত গ্রহণের সময় বেশি লাগে, তারপর সঠিক প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ভালো আন্তঃব্যক্তিক সম্পর্ক ও দলীয় কাজের উপর। আমলাতান্ত্রিক নেতৃত্ব নেতাকর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেন। আর মুক্ত নেতৃত্ব ছিল কি? শুধুমাত্র আদেশ দিয়ে থাকে, এখানে আগ্রহী নয় সে কাজ করতে। আর আমলাতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেয়, কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখেন, এবং পালন করতে বাধ্য থাকে। সর্বদা নিয়মমাফিক দায়িত্ব পালন করতে হয়। নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। তো এই অংশগুলো থেকে তোমরা নেতৃত্বের যে ধরন এবং নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো তা ভালোভাবে পড়ে রাখবে। এখান থেকে বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন বেশি হয়। আর এই অংশটুকু থেকে প্রয়োগমূলক অংশের বেশি প্রশ্ন হয়, যা আনসার করতে তোমাদের সহজ হবে। তারপরে কোয়ালিটিস অফ আইডিয়াল লিডার্স, আদর্শ নেতার গুণাবলী। এই অংশটুকু এই আদর্শ নেতার যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন তোমার দৈহিক সামর্থ্য, সুস্থতা, প্রখর ব্যক্তিত্ব, শিক্ষা ও অভিজ্ঞতা, সাহস ও সততা, পরিশ্রম ও সহনশীলতা, তারপরে তোমার দায়িত্বশীলতা ও সহযোগিতা,
সাংগঠনিক দক্ষতা, মানবিক সম্পর্ক অনুধাবন, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং জেন্ডার সচেতনতা। এই পয়েন্টগুলো তুমি মনে রাখবে এবং একটু ব্যাখ্যা জেনে নিবে, তাহলে তুমি এই অধ্যায়ের এই অংশ থেকে যে অনুধাবনমূলক প্রশ্ন হয় সেটা আনসার করতে পারবে। বিশেষ করে জেন্ডার সচেতনতা আমি একটু বলে দেই। একজন নেতা, তিনি নারী বা পুরুষ যেই হোক না কেন, তাকে অবশ্যই তার সহকর্মী নারী পুরুষের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে। একজন নেতাকে, তিনি নারী বা পুরুষ যেই হোক না কেন, তাকে অবশ্যই তার সহকর্মী বা তার অধস্তন যেই হোক না কেন, সে নারী হোক বা পুরুষ হোক, নারী পুরুষের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে। তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। নারী পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে তাকে নেতৃত্ব দিতে হয়। এই জেন্ডার সচেতনতা নিয়ে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন বেশি হয়। তোমরা এই অংশটুকু ভালোভাবে একবার দেখে নিবে। এই অধ্যায় থেকে সাধারণত এটুকুই হয়। তোমরা এই অধ্যায়টুকু বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো দেখবে, এবং যে প্রশ্নগুলোই সাধারণত এই অধ্যায় থেকে হয়েছে বিভিন্ন বোর্ডে, সাধারণত যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে, জেন্ডার সচেতনতা কি ব্যাখ্যা করো, আধুনিক ব্যবস্থাপনার জনককে, পেশরাদান বলতে কি বোঝায়, নেতৃত্বের যে ধরনগুলো, নেতৃত্ব কত প্রকার কী কী, এরপরে গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য, তারপরে তোমার আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য, আদর্শ নেতার গুণাবলী ব্যাখ্যা করো, তারপরে একজন আদর্শ নেতা কিভাবে প্রতিষ্ঠানকে উন্নতির দিকে ধাবিত করে সেই ব্যাপারে তোমার মতামত দাও। ব্যবস্থাপনার দুটি কার্যাবলী ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি সাধারণত এই অধ্যায় থেকে আসে। তোমরা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি দেখো নিয়মিত, আর এই অধ্যায়ের আলোচনা যদি দেখো, তোমরা সঠিক সুন্দর আনসার করতে পারবে আশা করি। আজকের মধ্যে এটুকুই। তোমরা আরও ভালো পড়াশোনা করো এবং ঘরে থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করে বাইর হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।